তোমার লেখায় কোনো নির্দিষ্ট সময় বা পরিবেশ আছে কি? মানে তোমার লেখার সময় আলাদা এরকম যে এই সময় লিখি আমি, নিভৃত সময় বা মানে দিনের? দিনের কোনো সময়? ও আচ্ছা আচ্ছা, না না, আমি ভাবছি যে লেখার বিষয়ের কথা বলছি। আচ্ছা, তো না 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 না, ওইটা আমার বাধা ধরা কোনো সময় নেই। আর ও দেখেছি আমি ভিড় ট্রেনের মধ্যেও লাইন খেলে, হ্যাঁ, আবার ফাঁকা নির্জন জায়গাতেও ভালো লাগে না, সেখানেও সবসময় যে লাইন খেলবে এমনটা কোনো কারণ নেই। লাইন কখন স্পার্ক করবে তার আমার মনে হয় তার কোনো নির্দিষ্ট পরিবেশ নেই, নির্দিষ্ট কোনো পোশাক নেই, নির্দিষ্ট কোনো সময়ও নেই। লাইন ও তার মতো করেই আসবে। আমার মনে আছে অটোয় যেতে যেতেও হয়তো মাথার মধ্যে একটা লাইন খেলে গেল, হ্যাঁ, তো তখন অনেক সময় আর এই লাইনগুলো অনেক সময় হারিয়ে যায়, হ্যাঁ, ফলে ওই সঙ্গে সঙ্গে এখন মোবাইলে একটু নোট করে নিতে হয়, না হলে হারিয়ে যায় অনেক সময়। সেই সময় নোটবুক বা কিছু হ্যাঁ হ্যাঁ, ও সব সময় থাকতো। সেই লাইনটা পরে সেই রকম ভাবে আসতো না। না না না, যেমন আমার মনে আছে বিষাদের রং বলে যে বইটা রয়েছে, ওতে একটা বইটা সাদা প্রচ্ছদ, একটা লাল গোল করা আর একটা লম্বা লাইন, এরকম না? না, এরকম ছোট, আমি পরে দেখাচ্ছি। ওতে একটা আছে, ওই ভাঙা আয়নায় মুখ দেখে কোনোদিন শিশির ছুঁয়ো না জ্যোৎস্নায়। ভাঙা আয়নায় মুখ দেখে কোনোদিন শিশির ছুঁয়ো না জ্যোৎস্নায়, এইটা মাথার মধ্যে এসেছিল। আমাকে বহুজন বলেছে যে খুব ভালো কবিতা হচ্ছে, এটা আর একটু বাড়ানো। কিন্তু আমার নিজের, আমি চেষ্টা যে করিনি তা না, কিন্তু আমি দেখেছি ওর সঙ্গে আর যেন ঠিক যাচ্ছে না, যাচ্ছে না। তো আমি আর ওই জোর করে আর বাড়াইনি, ওইটুকুই রেখে দিয়েছি। হ্যাঁ, তো আসল হচ্ছে যে মানে নিজের ভালো লাগছে কিনা, হ্যাঁ, সেই সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। একদম। পরের এতে যাই প্রশ্নতে, যে তুমি কোনো গল্প বা যাই কিছু লেখো, সেই চরিত্র নির্মাণের ক্ষেত্রে কিসের উপর বেশি গুরুত্ব দাও? যেটা বললে তুমি সেটাই আবার ফিরেই আসবে, যে বিষয়, মূলত তুমি বিষয়টার উপরেই ফোকাস করছো। অবশ্যই বিষয়ের উপরে। আমি বিষয়ভিত্তিক কাজ করতেই বেশি ভালোবাসি। আর আমি মনে করি যে যদি একটা সুনির্দিষ্ট ইতিবাচক বক্তব্য না থাকে তাহলে সৃষ্টির কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যে আমি একটা লিখলাম, সেইটা পড়ে পাঠক যদি কিছু না ভাবে বা তার কাছে সেই লেখা থেকে যদি কিছু না পায়, তাহলে আর সেই লেখা পাঠকের পড়ারই বা দরকার কি, আমারই বা লেখার দরকার কি, অযথা জঞ্জাল বাড়িয়ে। তো চেষ্টা করি যে বিষয়টাকে গুরুত্ব দেওয়ার, এবং সেইভাবেই চেষ্টা করি কম্পোজিশন করার, বিন্যাস করার। কতটা কি হয় জানি না, চেষ্টা করি আর কি। তুমি পত্রিকার পাশাপাশি নিজের লেখা মানে ছাপানো, লিখেছো তো অনেক, ছাপানোর কথা মানে ভেবেছো কবে থেকে, বা এখনো পর্যন্ত তোমার কতগুলো বই হয়েছে, নিজের বই, এবং তার সাথে সাথে পরে কবে থেকে তুমি সম্পাদনার কাজে আবার হাত দিলে, এবং কেন সেই অনুভবটা তোমার হলো যে সম্পাদনাটা করা দরকার, এবং তোমার সম্পাদনার বিষয়গুলো খুব ইউনিক, মানে খুব রিসার্চ করে করে কাজ করার মতো। সেই সম্পাদনাগুলোর কয়েকটা রেফারেন্স তুমি একটু বলবে, এবং তোমার এই প্রথমে যে কটা প্রশ্ন একসাথে করলাম
টুকরো টুকরো করে তুমি যদি বলো। আমরা তবুও দৃষ্টান্ত পত্রিকার একটা ঋত্বিক ঘটক সংখ্যা করি। ঋত্বিক ঘটক সংখ্যাটা প্রথম যত ছেপেছিলাম সেগুলো শেষ হয়ে যায়, তারপরে দ্বিতীয়বার আবার রিপ্রিন্ট করি এবং সেটাও প্রায় শেষের দিকে। এরকম সময় ভাবলাম যে আর এটা রিপ্রিন্ট করব না, এইবার এটা বই করে দিই। তো সেইটা তার মানে ওই পত্রিকায় প্রকাশিত লেখা এবং আরও কিছু নতুন লেখা যোগ করে সম্পাদনা করি বিকল্প ঋত্বিক। এবং বলা চলে ওটা প্রথম না, কিন্তু গুরুত্ব সহকারে মানে গুরুত্বর দিক দিয়ে ওইটা প্রথম। তারপরে আরও বেশ কিছু কাজ করেছি, আন্দোলন ঘটনা ও গল্প, তারও আগে করেছি আন্দোলন ঘটনা ও কবিতা, আর 70 দশকের শহীদদের কবিতা, মাঠ মানুষের গল্প, এইরকম বেশ কিছু। আরও একটা আসতে যাচ্ছে, সেটা হোক তারপরে বলব। যেমন মাঠ মানুষের গল্প, ওটা দ্বিতীয় খণ্ড বেরোবে। আমি নিজে কৃষকের ছেলে, ফলে মাঠে কাজ করতে হয় মাঝে মধ্যে, সব দিন পারি না। তো কাজ করতে করতে একদিন মনে হলো যে এই যে বৃহৎ কৃষক সমাজ, এই মাঠ, এই মাঠের জীবন, এদের নিয়ে কারা গল্প লিখেছে। তখন আমি সন্ধান করতে থাকলাম যে এদের জীবন নিয়ে কারা গল্প লিখেছে। আশ্চর্য হয়ে দেখলাম যে আমাদের যে রবীন্দ্রনাথের একটা গল্প এই মাঠ মানুষের মানে একদম অভিজ্ঞতা জাত মানে এই মানে বর্ণনা এরকম কোনো গল্পটি নেই। কিন্তু উনি লিখেছেন ওই আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, কবিতা লিখেছেন, কিন্তু গল্প নেই একটা। আমাদের শরৎচন্দ্র, তার মহেশ গল্পটা কৃষককে নিয়ে, যে গফুর সে তো কৃষক, কিন্তু আমি যেটা চাইছি যে একেবারে যে কৃষক মাঠের যে বর্ণনা, মাঠের কাজ করার যে বর্ণনা, সেই বিষয়ে শরৎচন্দ্রের একটা গল্প কিন্তু নেই। গফুর তো তারপরে সে শ্রমিক হয়ে চলে গেল, মানে অন্যদিকে চলে গেল আর কি। তো এই যে প্রথম সারির যারা গল্পকার, প্রাতঃস্মরণীয় যারা, তাদের যখন আমি গল্প পেলাম না, তখন আমার ইচ্ছেটা আরো বেড়ে গেল যে যে কৃষক মেরুদণ্ড দেশে, মানে ধর তুই হাফ বেলা এই একদিন না খেয়ে কিন্তু তুই থাকতে পারবি না, তোর লেখাপড়া না করলে তুই বেঁচে থাকবি। তাই বলে লেখাপড়া প্রয়োজন নেই তা না, আমি প্রয়োজন অবশ্যই, কিন্তু বেঁচে থাকবি। কিন্তু তুই না খেলে তো বেঁচে থাকবি। তো সেই খাদ্যটা তো যোগাচ্ছে কৃষক। সেই কৃষককে যদি আমাদের তথাকথিত বুদ্ধিজীবী মহল বা যাদের আমরা প্রাতঃস্মরণীয় করে রাখি, তারা যদি কৃষককে অবহেলা করে, তো তাহলে তো আমরা মানে 100 বছরও এগোবো না। তো তখন আরো খুঁজতে থাকলাম, খুঁজতে দেখলাম যে আমাদের
বেশ কয়েকজনের গল্প পেলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, আরও যাকে আমার নাম মনে পড়ছে না আর কি, যে পুরোনো দিনের এদের সব গল্প পেলাম। আর হাল আমলের এই এখন যারা লিখছে তাদের মধ্যে অনেককে পেলাম। তো সেই সময় আর এই সময় মিলে একটা সংকলন, প্রথম খণ্ডটা বের করলাম, মাঠ মানুষের গল্প। এবং তারপরে সেই সন্ধানটা কিন্তু আমার বন্ধ হয়নি, হ্যাঁ, এখনো সন্ধানটা করছি। তো সন্ধান করে করে দ্বিতীয় খণ্ড জমা দিয়েছি। মানে এটা চলতে থাকবে এই সন্ধানটা। যত তুমি পাবে হ্যাঁ, তত হ্যাঁ, হ্যাঁ। সংখ্যাটা বাড়তে থাকবে। একটা সংখ্যার মধ্যে কটা গল্প